জ্বালানি তেলের জন্য দেশ জুড়ে হাহাকার। ইতিহাসে সর্বোচ্চ মজুদ আছে দাবি প্রতিমন্ত্রীর। সংকটকালে লুকোচুরি না করার আহ্বান জামায়াত আমিরের। আমাদের দেশ আর্থিক সংকটের মুখোমুখি, জ্বালানি সংকটের মুখোমুখি। আমরা আন্দোলন সংগ্রামের দিকে যাব, এতে জনদুর্ভোগ বাড়বে, আমরা এটা চাই। এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে। হাম ও উপসর্গ নিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। টিকা না পাওয়া, আক্রান্তের সংস্পর্শে আসা ও সচেতনতার অভাবকে দুষছেন চিকিৎসকরা। পশুর আঁচড় কামড়ে আক্রান্ত অনেকে। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে দিনে 5 শতাধিক রোগী। টিকা শূন্য কেন্দ্রীয় ভাণ্ডার। বিড়ালে আঁচড় দিয়েছে, আর বিড়াল আনা হয়েছে 2-3 মাস। বাচ্চার ওজন মনে হয় 12 কেজি ছিল, এখন সেখানে মনে হয় 8 কেজিও নাই। জায়গায় রেবিসের ভ্যাকসিন দেওয়া হয়, আমরা চিঠি দিয়েছি যে তাদের পরিচালন বাজেট থেকে পরবর্তী সেন্ট্রালি না করার মতো তাদের প্রয়োজন মতো ভ্যাকসিন কিনবে। নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন বিএনপি চেয়ারম্যান। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের। আমাদের মনে আবার স্বপ্ন জেগে উঠেছে। আমরা আবার ভাবছি যে আমরা আমাদের প্রিয় দেশটাকে আমরা বাসোপযোগী করে তুলব। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। মুক্তিযুদ্ধ চলাকালে নতুন রাষ্ট্রের প্রশাসনিক ভিত্তি রচনা হয় সীমান্তবর্তী এই এলাকা থেকে। মানিকগঞ্জে প্রথম শ্রেণীর ছাত্রীর মরদেহ উদ্ধার। ধর্ষণের আলামত মিলেছে, জানিয়েছে পুলিশ। অভিযুক্তের বাবা ও চাচাকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধরা। যুদ্ধবিরতি কার্যকরের খবরে উচ্ছ্বসিত হলেও চিরবৈরী ইসরায়েলের প্রস্তাবে আশ্বস্ত নয় লেবানিজরা। শান্তি আলোচনায় হিজবুল্লাহ প্রতিনিধি না থাকায় ক্ষোভ। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জ্বালানি তেলের হিসাব মিলছে না, সংকট দিন দিন জটিল হচ্ছে, বাড়ছে হাহাকার। ছুটির দিনেও ফিলিং স্টেশনগুলোতে হাজার হাজার যানবাহনের সারি, কোনোটি কয়েক কিলোমিটার দীর্ঘ। রাজধানীর বিভিন্ন এলাকায় ভোর থেকেই পাম্পের সামনে যানবাহনগুলোর অপেক্ষা শুরু। জ্বালানি পাওয়ার আশায় চালক মালিকরা ঘন্টার পর ঘন্টা পার করছেন। তারা জানান, বৃহস্পতিবার রাতে পাম্প বন্ধ থাকায় তেল নিতে পারেননি, তাই রাতভর পাম্পের সামনে অপেক্ষা করে সকালে সিরিয়ালের প্রথম দিকে থেকে তেল সংগ্রহ করার আশা। তাতেও মিলছে না নিশ্চয়তা। তেল সরবরাহ নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় ভোগান্তি আরও বেড়েছে। তারা ক্ষোভ জানিয়েছে, সরকার জ্বালানি তেলের সংকট নাই বললেও বাস্তবে তার প্রতিফলন নেই। সারাদিন রাইড শেয়ার করি, আমি পরিমাণ মতো অন্য পাম্পে তেল পাইতেছি না। যে পাম্পে যাই এই পাম্পে শুধু বন্ধ। আমি তালতলা ঘুরে আমি রাত্রে 7টা বাজে আমি পাম্পে এই পাম্পে ট্রাস্টে সিরিয়াল দিচ্ছি। আমার যেটা মনে হয় যে কিছু কিছু সিন্ডিকেটের কারণে আমরা কিন্তু এই ভোগান্তিগুলো পোহাচ্ছি। বৃহস্পতিবার বেলা 12টা আর আজকে শুক্রবার এখন কত বাজে? 9:15 কেবলমাত্র ঢুকতে পারছি। সারা রাত জাগ না। আমরা এখানে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, আর কেউ লাইন ছাড়া ডুবে পড়লে এটা শুধুই আছে কষ্ট না, এটা মনে হয় হৃদয় ভেঙে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এ পর্যায়ে একটু যেতে চাই সহকর্মী রেদওয়ান আহমেদের কাছে। তিনি আছেন রাজধানীর খিলক্ষেতে। রেদওয়ান, অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর আমরা সবাই মোটামুটি জানি, তারপরও আপনার কাছ থেকে জানতে চাই 24 ঘন্টায় কেন তেল দিতে পারছে না পাম্পগুলো? সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছেন কি বলছেন তারা? শাওন, মূলত গতকাল রাত থেকেই কিন্তু যারা লাইনে দাঁড়িয়ে আছেন এখন পর্যন্ত কিন্তু তারা অনেকেই তেল সংগ্রহ করতে পারেনি। অভিযোগ করছিলেন প্রায় 12 থেকে 13 ঘন্টাও অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন। এই সারি দীর্ঘ হতে হতে খিলক্ষেত থেকে কিন্তু একেবারে বনানী পর্যন্ত পৌঁছে গেছে। যদি একটু দেখাতে চাই যে মোটর সাইকেলের যে লাইন সেটি কিন্তু এরই মধ্যে অনেক সিরিয়াল, এবং প্রত্যেকেই বলছেন যে যেহেতু ছুটির দিন অনেকেই অফিস আদালতের জন্য সপ্তাহের অন্য দিনগুলোতে আসতে পারেন না, যার কারণে শুক্রবার দিন তারা এসেছেন। কিন্তু তারপরেও কিন্তু ভোগান্তি কোনো অংশে কম নেই।
অনেক পাম্পেই এখন পর্যন্ত তেল মিলছে না, বিভিন্ন পাম্পগুলো তো তেল সংকটের কারণে বন্ধ রয়েছে, যার ফলে যেই কয়েকটি পাম্পই খোলা রয়েছে তেলের সেগুলোতে কিন্তু উপচে পড়া ভিড়, ভোগান্তির কোনো শেষ নেই। অন্যদিকে যারা গাড়িতে তেল নিচ্ছেন তাদের প্রত্যেকেই দেখেছি যে তেলের যে পরিমাণে আসলে তেলটি সরবরাহ করা হচ্ছে তাতে তারা সন্তুষ্ট না। বিভিন্ন পাম্পে বিভিন্ন নিয়মের তেল দেওয়া হচ্ছে। এর আগে যেমনটি দেখাচ্ছিলাম যে বেশ কয়েকটি পাম্পে সেখানে ফুয়েল পাস দেখে তেল দেওয়া হচ্ছে, কিন্তু এই খিলক্ষেতের এই পাম্পগুলোতে কিন্তু আবার কোনো ফুয়েল পাস কিংবা কোনো রকম রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে না। যে যতটুকু পাচ্ছেন চাইছেন সেই পরিমাণে তেল দেওয়া হচ্ছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন পাম্পের বিভিন্ন রকমের নিয়মে তারা তেলগুলো সরবরাহ করছেন তাদের সাধ্য মতন। এবং এই সংকট নিরসনে যেন সরকার এবং কর্তৃপক্ষ যেন আরও সুদৃষ্টি দেয় সেই বিষয়ে কিন্তু পাম্পের যারা মালিক এবং যারা রয়েছেন সবাই কিন্তু সংশ্লিষ্টরা জানিয়েছেন। এবং আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে পাম্পগুলোতে কিন্তু ডিজেল সেগুলো কিন্তু খোলাও বিক্রি করা হচ্ছে, এবং পাশাপাশি পেট্রোলের যেই লাইন অর্থাৎ পেট্রোল এবং অকটেনের যে লাইন সেটি কিন্তু এখন পর্যন্ত দীর্ঘ হচ্ছে বলেই দেখা যাচ্ছে। শাওন। রেদওয়ান, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে একটু যেতে চাই ঝিনাইদহ, সেখানে আছেন সহকর্মী আহমেদ নাসিম আনসারি। একটু আপনার এলাকার পাম্পগুলোর কি অবস্থা দেখছেন সেটি সম্পর্কে জানতে চাই। গ্রাহকরা তেল পাচ্ছেন কি? শাওন, ঝিনাইদহে মোট 36টা পেট্রোল পাম্প। এই 36টা পেট্রোল পাম্পে আজকে সকাল থেকে বেশিরভাগ পেট্রোল পাম্পে তেল দেওয়া হয়নি, এমনটি খবর নিশ্চিত করেছে জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি। তারপর দুই একটি যেটা তেল দেওয়া হয়েছে তার একটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেই পেট্রোল পাম্পে কিছুক্ষণ আগেও তেল দেওয়া হচ্ছিল, সকাল থেকেই তেল দেওয়া হয়েছে। এখানে কিন্তু তেলের জন্য দীর্ঘ লাইন ছিল। কিছুক্ষণ আগে এখানে টেকনিক্যাল একটু ত্রুটি, যেটা আপনি জানেন নিশ্চয়ই, যে তেলের ট্যাঙ্কির ভিতরে যদি মূল যে ট্যাঙ্কি সেখানে বাতাস ভরার কারণে এখন এখানে তেল দেওয়া বন্ধ আছে। কিছুক্ষণ পরে হয়তো আবার নতুন করে তেল দেওয়া শুরু হবে। তার আগে একটু বলে নিই যে তারও কিছুক্ষণ আগে, এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে এখানে কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তেল দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘ লাইনে থাকা বিভিন্ন বাইকারদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কিন্তু বেশ 2-3 জন আহত হয়েছে। এখানে মারামারির ঘটনা ঘটে। আপনি দেখতেই পাচ্ছেন ভারী যানবাহন যেমন বড় বড় ট্রাক, তারা ডিজেল নেওয়ার জন্য, প্রাইভেট কার ডিজেল নেওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের বাইকাররা কিন্তু অবস্থান করছেন, এখনো পর্যন্ত অপেক্ষায় রয়েছেন যে তেল নেওয়ার জন্য। এটা কিন্তু এখন নিত্য নৈমিত্তিক একটা ঘটনা ঘটে, মানে স্বাভাবিকভাবে একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে যে গতকাল রাত থেকে আজকে সকালে যদি তেল দাম নিতে হয় তাহলে গতকাল রাত থেকে এসে দাঁড়িয়ে থাকতে হবে। সেই লাইন আস্তে আস্তে সামনের দিকে এগোবে। একটা পর্যায়ে যে অনেকে আবার শেষের দিকে যারা থেকে থাকেন তারা কিন্তু তেল পান না, তেল ফুরিয়ে যায়। কারণ যে তেল মালিক সমিতি তাদের সাথে কথা বলে যেটা জানতে পারছি, খুলনার যে তেল ডিপো থেকে তারা তাদের চাহিদা মতো তেল কিন্তু পাচ্ছেন না বলে তারা গ্রাহকদেরকে দিতে পারছেন না। যেমন কারো যদি 10,000 লিটারের চাহিদা থেকে থাকে তারা কিন্তু সর্বোচ্চ 6,000 লিটার বা 7,000 লিটার তেল পাচ্ছেন। তার ভিতরে কিন্তু ডিজেল আছে, অকটেন আছে, পেট্রোল আছে, এগুলো কিন্তু ভাগ করা। সবকিছু মিলে কিন্তু ঝিনাইদহে তেলের যে অবস্থা, সেই তেলের অবস্থা স্বাভাবিক হয়নি এখনো পর্যন্ত। এবং দিনের পর দিন কিন্তু তেলের এই স্বাভাবিক পর্যায়ে আরো অস্বাভাবিক পর্যায়ে যাচ্ছে। সেটা থেকে পরিত্রাণ চান এ জেলার মানুষ, এমনটি প্রত্যাশা করেছেন। শাওন, অনেক ধন্যবাদ আপনাকে। দেশে এপ্রিল ও মে মাসের জ্বালানি চাহিদা পূরণের পূর্ণ সক্ষমতা রয়েছে, এমনটা দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। সকালে চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে যান তিনি। সেখানে প্রতিমন্ত্রী জানান, দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে। সরকার এখন জুন মাসে জ্বালানি মজুদের চেষ্টা করছে। অনিন্দ ইসলাম আরও জানান, ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি পরিশোধন কমে যাওয়ায় পরিশোধিত জ্বালানি আমদানিতে মনোযোগ দিয়েছে সরকার। 2029 সাল থেকে ইস্টার্ন রিফাইনারি দ্বিতীয় ইউনিটের কার্যক্রম শুরু হবে বলে জানান প্রতিমন্ত্রী। আমরা শুরু করি আমাদের বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। 6 সপ্তাহ সমপরিমাণ জেট ফুয়েল রয়েছে, যেটি নিশ্চিত সরবরাহ লাইনে আছে। সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে এবং সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি।
রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে 60 দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর 11 এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই সিদ্ধান্ত জানায়। বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের অস্থিরতার মাঝে এটি বাংলাদেশের উপর থাকা জ্বালানি সরবরাহের চাপ সাময়িকভাবে লাঘব করবে বলে আশা করা হচ্ছে। 11 এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড়ের মেয়াদ আগামী 9 জুন পর্যন্ত বহাল থাকবে। এর আগে গত 12 মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে 30 দিনের ছাড় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয়েছে 11 এপ্রিল। লুকোচুরি নয়, জাতীয় সংকট উত্তরণে সব রাজনৈতিক দল মিলে কাজ করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মগবাজারে জেলা আমির সম্মেলনে এই আহ্বান জানান তিনি। শফিকুর রহমান বলেন, সরকারের দাবি দেশে জ্বালানি সংকট নেই, অথচ মানুষ ভোগান্তিতে বিপর্যস্ত। বিদ্যুৎ সংকটও তীব্র হয়েছে, যা সরকারের বক্তব্যের সাথে সাংঘর্ষিক ও প্রতারণামূলক। জামায়াত আমির বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে জনগণের নাভিশ্বাস অবস্থা। জ্বালানি সংকট ও চাঁদাবাজির ফলে এই অবস্থা। বিরোধী দলীয় নেতার অভিযোগ, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে দেশবাসীর আশা আকাঙ্ক্ষা নষ্ট করা হয়েছে। জামায়াত আমির বলেন, এই সংকটকালে আন্দোলন ঠিক নয়, তবে সংসদে বিরোধী দলের কথা আমলে না নিলে রাজপথে নামা ছাড়া উপায় নেই। বর্তমান অবস্থানকে পরিবর্তন করার জন্য অধ্যাদেশ জারি হয়েছে, সেই জায়গাগুলো বিএনপি বদলাতে চায় না। অর্থাৎ ওই জায়গাগুলো রেখে দিয়ে ফেসিবাদী কায়দায় তারা হয়তো দেশ চালাতে চায়। বিশ্বে যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের মতো আমাদের দেশও আর্থিক সংকটের মুখোমুখি, জ্বালানি সংকটের মুখোমুখি। আমরা আন্দোলন সংগ্রামের দিকে যাব, এতে জনদুর্ভোগ বাড়বে, আমরা এটা চাই না। প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল। গত 1 মাসে মারা গেছে 2 শতাধিক শিশু। জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, গায়ে র্যাশ এমন লক্ষণ নিয়ে হাসপাতালে আসছে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। আক্রান্তদের স্বজনরা বলছেন, সন্তানদের নিয়ে দিশেহারা অবস্থা তাদের। এখন হাম নিয়ন্ত্রণে সরকারের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকা না পাওয়া, আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা এবং সচেতনতার অভাবে সংক্রমণ বাড়ছে। এদিকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে চলছে হামের টিকাদান কর্মসূচি। 20 এপ্রিল থেকে সারা দেশে শুরু হবে ভ্যাকসিনেশন। 6 মাস বয়সী শিশু থেকে 10 বছর বয়সীরা পাবেন টিকা। জ্বর ছিল 5 দিন, আর 2 দিন যাবত আমরা এখানে ভর্তি। কালকে ভর্তি হয়েছি, আর আজকে তো একদম রেশ উঠে একদম অবস্থা খারাপ হয়েছে। প্রথম অল্প অল্প দেখা দিচ্ছে, পরে এখানে আসছি, এখন দেখা যায় পুরা শরীর বাইরে গেছে। পর্যাপ্ত পরিমাণ আসলে এরকম ডাক্তার নাই, রোগীর যে সংখ্যা পর্যাপ্ত পরিমাণ এরকম ডাক্তার নাই, থাকলে হয়তো বা আরও চিকিৎসার আমরা ভালো পাইতাম। আগে জ্বর ছিল, জ্বরের পরে হাম হয়েছিল, হামের পরে এখানে চিকিৎসার পরে আল্লাহ দিল এখন ভালো। আজকে টিকিটটা দিচ্ছে, আজকে বাসায় চলে যাবো। দর্শক, এই মুহূর্তে একটু সহকর্মীদের কাছ থেকে হাসপাতালগুলোর পরিস্থিতি সম্পর্কে জেনে নিতে চাই। শুরুতেই কক্সবাজারের খবর জানবো। সহকর্মী হেসান আল কুতুবি সঙ্গে যুক্ত হচ্ছেন। হেসান, হাম এবং উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হলো, বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। আমরা গত 24 ঘন্টার যে আপডেট সেটি এখনো পাইনি, তবে গতকাল পর্যন্ত যে আপডেট ছিল সেটা হচ্ছে গতকাল পর্যন্ত কক্সবাজারের 8 উপজেলার হাসপাতালগুলোতে 93 জন ভর্তি ছিল এবং এর বাইরে 24 ঘন্টায় গতকাল পর্যন্ত 24 ঘন্টায় 39 জন এবং এতটুকু পর্যন্ত ছিল এবং 7 জনের মৃত্যু আমরা এ পর্যন্ত জানি। এবং কক্সবাজার সদর হাসপাতালের সামনেই আছি। আপনাকে যদি একটু বলি, কক্সবাজার সদর হাসপাতালটাই হচ্ছে যে 250 শয্যার হাসপাতাল। এই হাসপাতালে কিন্তু প্রতিদিন 1000-এর অধিক রোগী ভর্তি হয়। কারণ হচ্ছে এই হাসপাতাল ঘিরে বিভিন্ন উপজেলা থেকে বিশেষ করে 9টি উপজেলার রোগী কিন্তু কক্সবাজার সদর হাসপাতালে চলে আসে।
প্রাথমিক চিকিৎসাটা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার কক্সবাজারে চলে আসে। এই জন্য কক্সবাজারের যে চিকিৎসা সেবা, এখানে 250 শয্যার চিকিৎসা হাসপাতাল হিসেবে যে ডাক্তার, যে নার্স রয়েছে সেটি একেবারেই অপ্রতুল। এবং এর পাশাপাশি যুক্ত হয়েছে এখানে চাপ, নতুন করে আবার চাপ সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে 2017 সালের পর যে রোহিঙ্গার ঢল, রোহিঙ্গা আসার পর থেকে রোহিঙ্গারা কিন্তু কক্সবাজার সদর হাসপাতালেই চলে আসে। সব মিলিয়ে কক্সবাজার হাসপাতালে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে ডাক্তার, নার্স সহ যারা সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু হিমশিম খাচ্ছেন। এর বাইরে আমি হামের বিষয়ে আরেকটু যদি যোগ করি, সেটা হচ্ছে সারা দেশের মতো কিন্তু আগামী 20 এপ্রিল কক্সবাজারেও হামের টিকা দেওয়া শুরু হবে 6 মাস বয়স থেকে 5 বছর বয়সী শিশুদের। এবং পাশাপাশি হচ্ছে কক্সবাজারের যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে, সেই রোহিঙ্গা ক্যাম্পে আগামী 26 এপ্রিল রোহিঙ্গা শিশুদেরকেও টিকা দেওয়ার যে পরিকল্পনা ছিল সরকারের, সেটি দেওয়া হবে বলে আমাদেরকে সিভিল সার্জন অফিস জানিয়েছে। ইহসান, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমার আরেক সহকর্মী হাসিবুল করিম বিজয় ইতিমধ্যে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, রাজধানীর মহাখালীতে রয়েছেন তিনি। বিজয়, বিভিন্ন জেলা থেকে তো প্রচুর রোগী ঢাকায় আসছে, ব্যবস্থাপনা ও সেবাদানের চিত্র কেমন দেখছেন সেই সম্পর্কে জানাবেন আমাদের। বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এখানে যে কয়টি আসলে বেড বা শয্যার ব্যবস্থা করা হয়েছে সব কয়টি শয্যাই কিন্তু পরিপূর্ণ, এবং আমার পেছনে একটু দেখলেই আপনি বুঝতে পারবেন যে কোনো জায়গায় আসলে শয্যায় কোনো রোগীর কোনো অভাব নেই। এবং আসলে এই হাসপাতালে যে পরিমাণ রোগী আসলে এসেছে সে অনুযায়ী ডক্টররা যে সেবা দেওয়ার কথা সেই সেবা তারা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ডক্টররা বলছেন এটি আসলে পর্যাপ্ত নয়। তবে আমি যদি একটু পরিসংখ্যান বলি যে গত 24 ঘন্টায় এই হাসপাতালে রোগী ভর্তি হয়েছে 121 জন এবং মোট 420 জন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে। তো এটি ডাক্তাররা বলছেন যে রেকর্ড সংখ্যক রোগী আসলে ভর্তি হয়েছে, যা বিগত বছরগুলোতে কখনোই আসলে এই হাসপাতালে এত রোগী আসলে আসেনি। তবে এর পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে সম্প্রতি কিন্তু টিকাদান কর্মসূচি সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে যে হামের প্রাদুর্ভাবে আরও 1 থেকে 1.5 মাস স্থায়ী হতে পারে। তারা বলছেন যে ইতোমধ্যে বেশ সংক্রমণ এমন এলাকাগুলোতে টিকাদান চলছে এবং দেশব্যাপী টিকাদান শুরু হবে 20 এপ্রিল থেকে, এবং পাশাপাশি আক্রান্ত শিশুদের বিচ্ছিন্ন রাখা অর্থাৎ আইসোলেশনে রাখার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। এবং চিকিৎসকদের সাথে মূলত কথা বলে যেমনটি বুঝতে পেরেছি যে তারা বলছেন যে যারা আসলে হামে আক্রান্ত হচ্ছেন তাদেরকে যেন আসলে আইসোলেশনে রাখা হয় এবং অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা রাখা হয়। মূলত যে হামের যেটি মূল লক্ষণ আমরা যেটি বলি যে র্যাশ যেটি উঠলেই আসলে তারা বুঝতে পারেন যে আসলে হাম হয়েছে। তো র্যাশ হওয়ার 4 থেকে 5 দিন আগেই আসলে এই হামের সংক্রমণের যে সম্ভাবনা সেটি বাড়তে থাকে। এবং এছাড়াও যদি বলি যে এরপরে আসলে সংক্রমণটা খুব একটা বেশি হয় না। দেশের 61টি জেলাতে আসলে হাম ছড়িয়ে পড়েছে এবং হামে আক্রান্ত শিশুদের 83% বয়সী মূলত আসলে 5 বছরের নিচে। তো সংক্রমণের যেটি আমরা দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে একটি ধারণা করা যায় যে মহামারীর মতো একটি আতঙ্ক মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। তবে সঠিক চিকিৎসা এবং আইসোলেশনে রাখা গেলে এটি অনেকটাই প্রতিহত করা যাবে, এমনটাই চিকিৎসকরা বলছেন। শাওন, ধন্যবাদ বিজয়। শখ করে অনেকেই বাড়িতে বিড়াল পোষেন, কিন্তু টিকা দেন না কেউ। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে দেখা গেছে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নিতে আসা মানুষদের 60% বিড়ালের কামড় বা আঁচড়ে জখম, অথচ এই হার একসময় ছিল 2 থেকে 3 ভাগ। সারা দেশে কুকুর বা বিড়ালের কামড়ের ঘটনা বাড়লেও স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ভাণ্ডারে নেই ভ্যাকসিন। হাসান মিসবার রিপোর্ট। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল রোগীর চাপ বাড়ায় প্রাণীর কামড় বা আঁচড়ে জখম মানুষদের চিকিৎসায় খোলা হয়েছে আলাদা আউটডোর। প্রতিদিন নতুন রোগী আসে 500-র বেশি, আর পুরনো মিলিয়ে তা প্রায় 3 গুণ। অ্যাঞ্জেলা সরকারও এসেছেন ভ্যাকসিন নিতে। 4 বছর ধরে বিড়াল পুষলেও দেননি ভ্যাকসিন। একই বাস্তবতা অন্যান্যদের ক্ষেত্রেও। বিড়ালকে ভ্যাকসিন দেওয়া হয়নি। বিড়াল ভালো লাগে তাই পালি, ভ্যাকসিন এই বাইরে যাওয়া হয় না তো তাই। জানলা দিয়ে আমার বিছানায় জাম্প করে চলে আসছে, আসার পর আমি খেয়াল করি না ও পিছে ছিল, তো ওর মাথায় কেন আমি হাত বুলিয়ে দেই নাই, ও বিরক্ত হয়ে আল্লাদি করে আঁচড় মেরে দিয়েছে আমাকে। বিড়ালে আঁচড় দিয়েছে, আর বিড়াল আনা হয়েছে 2-3 মাস।
না না ভ্যাকসিন দেওয়া নাই। হাসপাতালে পাওয়া গেল জলাতঙ্কে আক্রান্ত এক শিশুকে, বয়স 3.5 বছর। তার মা জানান, জখমের পরপরই ঢাকা মেডিকেলে টিকা নেওয়া হলেও 12 দিন ধরে অবচেতন আব্দুর রহমান। কত ডাকতেছি, কতভাবে কত কিছু করি। বাচ্চার ওজন মনে হয় 12 কেজি ছিল, এখন সেখানে মনে হয় 8 কেজিও নাই। আমার বাচ্চা শুকায় এখন এরকম অবস্থায় গেছে। 2025 সালে কুকুর বিড়ালের কামড় নিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 1.5 লাখ মানুষ। তাদের মধ্যে 40 ভাগ কুকুরের কামড় আর 60 ভাগই বিড়ালের কামড় বা আঁচড়ে জখম। মৃত্যু হয়েছে 59 জনের, আর চলতি বছর মারা গেছেন 11 জন। যখন আমি একটা বিড়াল বা কুকুর পোষার জন্য নিয়ে আসব, তখন আমার তারও সেফটিটা দেখতে হবে, যে ওইটা থেকে আমি আক্রান্ত হতে পারি। ওই বিড়াল আর কুকুরটাকে যদি আমরা বাচ্চা থাকতেই ভ্যাকসিন দিয়ে রাখি বা কতদিন পর পর দিতে হয় ওরকম যদি দিয়ে নেই, আমি সেফ। র্যাবিস হলে এটা আমরা জানি, আমরা দেখি 100% মৃত্যু, এটা আসলে সারার কোনো লক্ষণ নাই। সারা দেশের 416টি কেন্দ্র থেকে অ্যান্টি র্যাবিসের টিকা দেয়া হয়। বছরে 8 লাখ টিকা কিনে সরকার। বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে কোনো টিকা নেই। জায়গায় র্যাবিসের ভ্যাকসিন দেওয়া হয় 416টা জায়গায়। সেখানে আমরা চিঠি দিয়েছি যে তাদের পরিচালন বাজেট থেকে পরবর্তী সেন্ট্রালি না করার মতো তাদের প্রয়োজন মতো ভ্যাকসিন কিনবে বাজেট থেকে। এবং আমরা যে সিএমএসডির মাধ্যমে র্যাবিস ভ্যাকসিন কিনতেছি, সেটা মে মাসে প্রথম সপ্তাহ নাগাদ সাপ্লাই পাওয়া যাবে। কুকুর বিড়ালের কামড় বা আঁচড়ের পর সঙ্গে সঙ্গেই ক্ষারযুক্ত সাবান ও পানি দিয়ে 15 মিনিট ধুয়ে ফেলতে হবে। তারপর দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকের। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে সাক্ষাৎকার নেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে গুলশান কার্যালয়ে উপস্থিত হয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। বিকেল 3:30টায় শুরু হবে সাক্ষাৎকার। মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করবেন তারেক রহমান। উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। আজ রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং ফরিদপুরের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। আগামীকাল ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ সাংগঠনিক বিভাগে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিএনপির ফর্ম সংগ্রহ করেছেন 12 শতাধিক মনোনয়ন প্রত্যাশী। ফ্যাসিবাদী শাসন থেকে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই দেশ আমাদের, অন্য কেউ এটি গড়ে দিয়ে যাবে না। দুপুরে রাজধানীর 100 ফিটে জেসিআই কার্নিভালে এই আহ্বান জানান তিনি। বিপুল জনগোষ্ঠী ও সীমিত খনিজ সম্পদ সত্ত্বেও 18 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা দেশের এক বড় অর্জন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের পথ ধরেই উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে শঙ্কা প্রকাশ করেন। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তরুণদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। ফ্যাসিস্ট শাসনের পরে যখন আমাদের দম বন্ধ হয়ে আসছিল, যখন আমরা কথা বলতে পারতাম না, যখন আমরা চোখের সামনে দেখলাম 24শে জুলাইয়ে আমাদের ছোট ছোট ছেলেরা, মেয়েরা তারা প্রাণ দিচ্ছে অকাতরে দেশের পরিবর্তনের জন্য, আমাদের মনে আবার স্বপ্ন জেগে উঠেছে। আমরা আবার ভাবছি যে আমরা আমাদের এই প্রিয় দেশটাকে আমরা বাসোপযোগী করে তুলব। হজের খরচ কমানোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ আছে। আগামী বছর থেকে আরও সুলভ হজ যাত্রা কার্যকর হবে, এমনটাই জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। দুপুরে হজ কার্যক্রম পরিদর্শনের পর তিনি বলেন, ব্যবস্থাপনা সন্তোষজনক না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। চেষ্টার কোনো ত্রুটি নেই। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি হজ ফ্লাইট ও হজ কার্যক্রমে প্রভাব ফেলবে না বলে মনে করেন মন্ত্রী। ফ্লাইট উদ্বোধনের আগে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করার ইচ্ছে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 419 যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট ছেড়ে যাবে রাত 12:20 ধর্ম মন্ত্রণালয় জানায়, এবছর হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার হজ যাত্রার প্রথম দিনে 14টি ফ্লাইট ছেড়ে যাবে। এবছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন হয়েছে 78,500। বেড বলেন, বিছানা বলেন, ওয়াশরুম সব কিছু ভালো, বাট একটা মশা
যেমন আমার আম্মা আমার আপু এসছে সাথে, তারাও যাবে। তারা আছে দোতলাতে অতিরিক্ত মশা। আল্লাহর কাছে আশা করি যে ইনশাআল্লাহ আমাদেরকে সঠিকভাবে হজ পালন করার তৌফিক এনায়েত করবেন, আমরা সুষ্ঠুভাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ শুকরিয়া জানাচ্ছি যে ব্যবস্থাপনাটা খুব ভালো হয়েছে। দোয়া করবেন আপনারা যেন আমরা যেন সঠিকভাবে মক্কা থেকে হজের কাজগুলি সুসম্পন্ন করে বাংলাদেশে আসতে পারি ইনশাআল্লাহ। হাজিরা হলো আল্লাহর মেহমান। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন, তাদের সাথে যদি সুন্দর আচরণ না করা হয়, তাদের সুযোগ সুবিধা যদি সঠিকভাবে দেখানো হয়, উনি ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবেন না। উনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। সবার হাতে কৃষক কার্ড পৌঁছলে কৃষকের সাথে অন্যায় করে কেউ ছাড় পাবে না, এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। সকালে কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে 1458 জন চাষির হাতে কৃষক কার্ড হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, কার্ডের বর্তমান সুবিধাগুলো ছাড়াও সৌর বিদ্যুতে সেচ সুবিধা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে তারা সুলভ মূল্যে সেচ পাবেন। পর্যায়ক্রমে দেশের সকল কৃষকের হাতে কার্ড তুলে দেওয়া হবে বলেও জানান কৃষিমন্ত্রী। কৃষকের উপরে কোন রকম কোনো অন্যায় করে কেউ ছাড় পাবে না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। আরেকটা জিনিস আছে যে এখানে এই কৃষি কার্ডের ভিতরে আমরা কিন্তু সেচের সুবিধা পর্যন্ত রাখার চেষ্টা করছি। যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডে স্বাধীন রাষ্ট্রের পথ চলা। 17 এপ্রিল 1971 মেহেরপুরের বৈদ্যনাথ তলায় শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। লক্ষ্য, একদিকে প্রতিরোধ যুদ্ধ সংগঠিত করা, অন্যদিকে নতুন রাষ্ট্রের প্রশাসনিক ভিত্তি তৈরি। উত্তাল দিনগুলোতে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত আর স্বীকৃতি আদায় ছিল অস্থায়ী সরকারের পরিকল্পনায়। প্রতিরোধ যুদ্ধে তখন উত্তপ্ত মাতৃভূমি, গণহত্যা আর মানবিক বিপর্যয়ের মুখে 7 কোটি মানুষ। সীমান্তে শরণার্থীর ঢল। সদ্য জন্ম নেয়া দেশ বাঁচাতে প্রয়োজন প্রশাসনিক কাঠামো আর একটি সরকার। 17 এপ্রিল 1971, স্থান মেহেরপুরের বৈদ্যনাথ তলার আমবাগান। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। শপথ নিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। অস্থায়ী সরকারের শপথে জানান দেয়া হলো, এদেশের নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। শেখ মুজিবুর রহমান তখন পাকিস্তানে কারাবন্দী, তাই অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সৈয়দ নজরুল ইসলাম। is not in paper, not in dream, not a myth, it is a reality. 11 সদস্যের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হন তাজউদ্দিন আহমদ। 10 এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্রটিকে সাংবিধানিক ভিত্তিরূপে পাঠ করা হয় সেদিন। কামরুজ্জামান সাহেব অন্যতম মন্ত্রী। স্বাধীন বাংলাদেশের মাটি দেখে যাওয়ার জন্যে নতুন রাষ্ট্রের প্রধান সেনাপতি ঘোষণা করা হয় জেনারেল MAG ওসমানীকে। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ জয়ে মুক্তিযুদ্ধের পুরো অঙ্গনকে ভাগ করা হয় 11টি সেক্টরে। বিশ্বজুড়ে বাংলাদেশের পক্ষে জনমত তৈরি আর শরণার্থী ব্যবস্থাপনার দায়িত্ব নেয় অস্থায়ী সরকার। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে আমরা জানাচ্ছিলাম হজের খরচ কমানোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। আমরা একটু হজ ক্যাম্প থেকে সরাসরি আলামিন হক অহনের কাছ থেকে জানতে চাই। আরও অহন, ব্যবস্থাপনা নিয়ে হাজিরা কি বলছেন এবং এবছর নতুন কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে হজ নির্বিঘ্ন করতে জানতে চাই। ব্যবস্থাপনায় অধিকাংশ ক্ষেত্রেই সন্তুষ্টি আছে, বিশেষ করে ডরমেটরিতে যারা হাজিরা রাত্রি যাপন করছেন, মশার উৎপাত আছে, রয়েছে ছাড়পোকা এবং অন্যান্য দুর্গন্ধ রয়েছে। সেই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আমি সরাসরি কিছু দৃশ্য দেখাতে চাই। এই মুহূর্তে ডরমেটরির নিচে হাজিরা অবস্থান, অর্থাৎ হজে যারা যাবেন তারা অবস্থান করছিলেন এবং এইসব হজ যাত্রীদের যাত্রা নিরাপদ করার জন্য আপনি যেমনটি বলছিলেন যে আগামী বছর থেকে হজের খরচ কমানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়কে। সেই ধর্মমন্ত্রী কিছুক্ষণ আগেও এখানে এসেছেন, তিনি এখানে নামাজ আদায় করেছেন। সেই বিষয়গুলো তিনি বলেছেন। নতুন কিছু ব্যবস্থাপনা রয়েছে। এবার আপনি জেনে থাকবেন, একটি অ্যাপস চালু করা হয়েছে, যে অ্যাপসের মাধ্যমে যেটি হজ যাত্রী
যাত্রীরা তাদের মোবাইল ইনস্টল করে অন করে রাখলে স্বজনরা বাংলাদেশ থেকে এক্সাক্ট কোথায় অবস্থান করছেন তাদের স্বজন সেটি দেখতে পারবেন। একই সঙ্গে নুসুক কার্ডের কথা আমি যেমনটি বলছিলাম, গতকালও আশ্বাস দেওয়া হয়েছিল সবাইকে নুসুক কার্ড হাতে দেওয়া হবে, তারপর সেটি ডিজিটাল আইডেন্টিফিকেশন সেটির মাধ্যমেই সেবা নেবেন তারা কাবায় গিয়ে, এবং সেটি কিন্তু সবাইকে দেওয়া যায়নি এবং বলা হয়েছে সবার জন্য কার্ডগুলো প্রস্তুত আছে। হজে অর্থাৎ সৌদি আরবে পৌঁছানোর পর হোটেল লবিতেই তাদেরকে এই কার্ডগুলো দেয়া হবে, এমন কথাও তারা বলছিলেন। এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবারে বলা হচ্ছিল যে এবার নিরাপত্তা ব্যবস্থাপনাও বেশ, যেহেতু এখন 2:30 বেজে গেছে, আর মাত্র কয়েক ঘন্টা পরেই তারেক রহমান এখানে আসার ইচ্ছা পোষণ করেছেন। এখানে নিশ্চিত তিনি আসবেন, হজ ক্যাম্প পরিদর্শন করবেন, তারপরে প্রথম যে ফ্লাইটটি আছে সেটির উদ্বোধন করবেন। 419 জন যাত্রী নিয়ে প্রথম বাংলাদেশ এয়ারলাইন্সে সেই ফ্লাইটটি উড়াল দেবে কাবার পথে, এবং আগামী কয়েক ঘন্টা অর্থাৎ 12টা 20 থেকে আগামীকাল 11টা 20 পর্যন্ত এই 24 ঘন্টায় অন্তত 5700 হজযাত্রী নিয়ে এইসব ফ্লাইট, 3টি এয়ারলাইন্সের ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবে। অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত আসাদুল হত্যাকাণ্ডে 6 আসামিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশে 4 জন এবং র্যাব 2 এর অভিযানে আটক হয় আরও 2 জন। বৃহস্পতিবার রাতে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির অভিযানে গ্রেপ্তার হয় আক্তার, আরিফ, মুন্না ও বকুল। এদিকে র্যাব 2 এর অভিযানে আটক আসাদুল ইসলাম ও শাওন। এর আগে বুধবার রাতে সাদেক খানির খোলা এলাকায় কুপিয়ে হত্যা করা হয় আসাদুল হক ওরফে লম্বু আসাদুলকে। একই এলাকায় 3 দিন আগে কিশোর গ্যাং দ্বন্দ্বে অ্যালেক্স ইমনকে একইভাবে কুপিয়ে হত্যা করা হয়। পরপর 2টি খুনের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকা জুড়ে। মানিকগঞ্জে 7 বছরের এক শিশু কন্যার মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি। অভিযুক্তকে না পেয়ে তার পরিবারের সদস্যদের ডেকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধরা। প্রাণ গেছে আপন 2 ভাইয়ের, আহত হয়েছেন আরও একজন। এই ঘটনায় এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মানিকগঞ্জ সদর উপজেলার বনপাড়িল গ্রাম। বৃহস্পতিবার প্রতিবেশীর বাড়ির সামনে খেলা করছিল 7 বছরের আতিকা। হঠাৎই নিখোঁজ হয় শিশুটি। খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্দেহবশত এলাকারই নাইম নামের এক কিশোরকে জিজ্ঞাসাবাদ করে শিশুটির স্বজনরা। তার দেয়া তথ্য অনুযায়ী গ্রামের ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হয় আতিকার মরদেহ। তুই তো আমার চোখের পানি এক ফুটা দেওয়া পারস না, চোখের পানি এই যে তোর আমি কালকে তো ডাক পারবে লাগছি, তুই কি বিউনাস না রে মা। ভিড়ের সুযোগে পালিয়ে যায় অভিযুক্ত নাইম। পরিবারের অভিযোগ, কানের স্বর্ণালঙ্কারের লোভেই নাইম ও তার সহযোগীরা শ্বাসরোধ করে হত্যা করে আতিকাকে। তুয়াইয়া বুয়াইয়া আদর করে তারপরে কয় কি কোনে মারছাও, কো বাবা তোমার কিছু কম না, তোমার কিছু কম না। সেই ছাড়া নিয়ে দেখাই দিছে তারপরে রাত 10টা বাজে নাতিন উদ্ধার করছে। এখান দিয়ে নিয়ে গেছে একলা, আর ওখান দিয়ে আছে বললাম 3 জন। 3 জনে নিয়ে আইসার বইটা খেতে মায়েরা ওখানে ফালাই থেকে গেছিল আর কি। শিশুটির মরদেহ উদ্ধারের পরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। নাইমকে না পেয়ে ফোন করে ডেকে আনা হয় তার পরিবারের সদস্যদের। পিটিয়ে হত্যা করে নাইমের বাবা ও চাচাকে। গুরুতর আহত হন নাইমের বড় ভাই। গাছের লগে 3টারে বানলো, বান্ধার পরে এই গুছি আর কিলানের পরে সাফল নিয়ে আইলো, দাও নিয়ে আইলো। আজকে যদি আমার খালাতো ভাই ছোট্টারে খুন করতো আমাকে কোনো আপত্তি ছিল না, মানে খুনের উপরে খুন। আরে মারছে শেষ। আর আগে 3 জনটা তো মারলো বেনাহরাতে। শিশু হত্যা এবং পিটুনিতে 2 জন নিহতের ঘটনায় থমথমে পুরো এলাকা। এদের বিচার যদি না হয় তাহলে তো এখানে হবই। এটা আমরা চাই জনগণ যাতে এদের সুষ্ঠু একটা বিচার হোক। যে অপরাধ করেছে সে তো অপরাধী, তার বিচার হতো। সাথে তারা আবার পাল্টা হামলা করে কয়েকজন লোককে আহত করছে, মারছে, এটা অন্যায়। পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে শিশুটিকে ধর্ষণ চেষ্টার আলামত মিলেছে। শিশু খুন এবং 2 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। আমাদের যে নারী সদস্য সে প্রাথমিকভাবে আমাদেরকে ধারণা করেছে যে রেপ করার চেষ্টা করা হয়েছে। কনক্রিট এটা বলতে পারবে ডাক্তার, 2টাই হইতে পারে, যে কানের দুল নেওয়ার জন্য বা রেপ করার জন্য হইতে পারে। খুব
কম সময়ের ভিতরেই আপনাদেরকে একদম অ্যাকুরেট রিজনটা কি, কেন তাকে মারা হলো, এটা বলতে পারবো। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। রাজশাহীর পুঠিয়ায় চাঁদার টাকা না দেওয়ায় এক মুদি দোকানদারকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার দায়ে একজনকে আটক করেছে পুলিশ। সকালে পুঠিয়া পৌরসভাধীন কাউন্সিল বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রতিদিনের মতো দোকান খুলে ভেতরে বসেছিলেন মামুনুর রশিদ জুয়েল। এ সময় পূর্ব পরিচিত মাইনুল দোকানে প্রবেশ করে নেশার জন্য চাঁদা চায়। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরবর্তীতে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে সাথে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে মাইনুল। মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে নিলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। পরে মাইনুলকে চড় থাপ্পড় দিয়ে খুঁটির সাথে বেঁধে রাখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় পুলিশ। দেশব্যাপী চলছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। আজ অনুষ্ঠিত হয় গণিত বিষয়ের পরীক্ষা। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়, যা চলে 12:30 পর্যন্ত। আগামীকাল নেওয়া হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা। 3 পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে আলাদা সময়সূচিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। এসব জেলায় আজ প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। আগামীকাল 18 এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান, 19 এপ্রিল বাংলা এবং 20 এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা হবে। এদিকে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত আরও 30 মিনিট সময় রাখা হয়। এই পরীক্ষাটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে করার কথা ছিল, তাদের নীতিমালায় এই পরীক্ষাটা হচ্ছে, কিন্তু তখন হয়নি বলে আমরা বাতিল করতে চাইনি, আমরা আবার এটা চালু করেছি। শিক্ষার্থীরা তারা যেই পরিবেশটা দরকার সঠিকভাবে পরীক্ষা দেবার জন্য সেটা পাচ্ছে কিনা, স্কুলগুলো এই দেখাশোনাগুলো ঠিকভাবে করছে কিনা, এই পর্যন্ত সব জায়গা থেকে আমরা পজিটিভ রিপোর্ট পাচ্ছি। আমি সব জায়গায় খেয়াল রাখছি। শিক্ষাক্রমের প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করতেই আবারও প্রাথমিক বৃত্তি চালু করা হয়েছে। এই পরীক্ষায় আরও বেশি সংখ্যক শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরিকল্পনা আছে সরকারের। রাজধানীর একটি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিলম্বে পরীক্ষা নেওয়ার ব্যাখ্যাও দেন তিনি। এদিকে 15 এপ্রিল থেকে 61 জেলায় বৃত্তি পরীক্ষা নেওয়া হলেও 3 পার্বত্য জেলায় শুরু হলো আজ। 2009 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী চালুর পর বন্ধ হয়ে যায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা, যা পুনরায় চালু করতে একটি নীতিমালা করে অন্তর্বর্তী সরকার। তবে নানা কারণে সময় মতো নিতে পারেনি সেই পরীক্ষা। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিলম্বে হলেও 17 বছর পর প্রাথমিকের বৃত্তি পরীক্ষার উদ্যোগ নেয়। 15 এপ্রিল থেকে সারা দেশে শুরু হলেও বর্ষবরণ উৎসবের কারণে 3 পার্বত্য জেলায় এই পরীক্ষা শুরু হলো শুক্রবার। উপস্থিতিটা কিছুটা কম, কারণ বাচ্চারা বিভিন্ন হাই স্কুলে চলে যাওয়াতে সব বাচ্চা আগ্রহী নয় বর্তমানে এসে। তারপরে আমাদের আজকের উপস্থিতি প্রায় 65%। যারা পরীক্ষায় অংশ নিচ্ছে তারা বর্তমানে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। 1.5 মাস পরেই তাদের প্রথম সাময়িকী পরীক্ষায় বসতে হবে। অভিভাবকরা বলছেন, এ সময় বৃত্তি পরীক্ষায় অংশ নিতে বাড়তি চাপ তৈরি হয়েছে। 1.5 মাস পরে এলো যে প্রথম সাময়িক পরীক্ষা বা প্রাক নির্বাচনের পরীক্ষা, 1.5 মাস আগে এখানে আবার বৃত্তি পরীক্ষাটা দিচ্ছে। এটা করতে যেতে ওটাও অনেক পিছিয়ে গেল। শত কষ্ট হলে ওদের কষ্ট হয়েছে, আমাদেরও গার্জিয়ানদের কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও চেয়েছি পরীক্ষায় পার্টিসিপেট করুক। যেহেতু ওরা এখন চলমান ক্লাস 6, সেক্ষেত্রে বলবো যে পেশার মানে ভয়ানক পেশার। সকালে রাজধানীর একটি স্কুলে গণিত বিষয়ে পরীক্ষা পরিদর্শনে এসে বিলম্বের ব্যাখ্যা দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এই পরীক্ষাটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে করার কথা ছিল, তাদের নীতিমালায় এই পরীক্ষাটা হচ্ছে, কিন্তু তখন হয়নি বলে আমরা বাতিল করতে চাইনি, আমরা আবার এটা চালু করেছি। আমাদের নীতিমালায় যেটা হবে সেখানে আমরা সবচেয়ে বেশি ইকুইটেবল মিনস আপনার ফলো করে আমরা পরীক্ষা নিতে চেষ্টা করব। আগামীকাল শনিবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের বৃত্তি পরীক্ষা। 3 পার্বত্য জেলায় শেষ হবে 20 এপ্রিল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে সাক্ষাৎকার নেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে উপস্থিত হয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। গুলশানে বিএনপি কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। যাচ্ছে তার কাছে। ঐশী, মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার কখন শুরু হবে, কতজনের সাথে কথা বলবেন তারেক রহমান, বিস্তারিত জানতে চাই। শাওনা,
আজকে বেলা ৩টার সময় বিএনপির মনোনয়ন বোর্ড আসলে সাক্ষাৎকার নেবেন এবং এরই মধ্যে মোটামুটি ১:৩০টার পর থেকে যারা মনোনয়ন প্রত্যাশী আছেন নারী নেত্রীরা তারা এখানে উপস্থিত হয়েছেন এবং নারী নেত্রীরা তাদের সমর্থক নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। ৩টার দিকে আসলে সেই সাক্ষাৎকার শুরু হওয়ার কথা এবং আজকে কিন্তু বেশ কয়েকটি জেলার যারা মনোনয়ন প্রত্যাশী তাদেরকে সাক্ষাৎ নেওয়া হবে। আজকে শুক্রবার আজ মোটামুটি রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর এবং খুলনার যারা মনোনয়ন প্রত্যাশী আছেন সে সমস্ত নারী নেত্রীদের সাক্ষাৎকার নেওয়া হবে। আর আগামীকালও সাক্ষাৎকার হবে, সেটাও ৩টায় এবং আগামীকাল মোটামুটি চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা এবং ময়মনসিংহ এই জেলা এই বিভাগগুলো থেকে যারা মনোনয়ন প্রত্যাশী বিএনপির পক্ষ থেকে তাদের সাক্ষাৎকার নেওয়া হবে এবং এবার কিন্তু আজকে পর্যন্ত অর্থাৎ এখন পর্যন্ত ১,০২৫টি ফর্ম বিক্রি হয়েছে। আপনি জানেন ৩৫০টি আসনের মধ্যে ৫০টি হচ্ছে নারী সংরক্ষিত আসন এবং এর মধ্যে দলীয় বন্টন অনুযায়ী বিএনপি কিন্তু ৩৬টি আসন পাবে এবং এই ৩৬টি আসনের বিপরীতে এখন পর্যন্ত ১,০২৫টি ফর্ম বিক্রি হয়েছে। ক্রমান্বয়ে সব নারী নেত্রীদেরকে কিন্তু এখানে সাক্ষাৎকার নেওয়া হবে এবং সেক্ষেত্রে যারা সবচেয়ে যোগ্যতম তাদেরকেই প্রাধান্য দেওয়া হবে বলে জানানো হয়েছে এবং সেক্ষেত্রে অতীতে যে সমস্ত নারী নেত্রীরা অত্যাচারিত হয়েছেন, নানানভাবে মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন, একই সঙ্গে রাজনৈতিকভাবে যারা সক্রিয় তাদেরকে কিন্তু গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং একই সঙ্গে পাশাপাশি নেত্রীদের শিক্ষাগত যোগ্যতা এবং একই সঙ্গে যোগাযোগে দক্ষদেরও কিন্তু বিবেচনায় আনা হবে। একই সঙ্গে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে মোটামুটি যারা নারী নেত্রী যারা আছেন তারা কিন্তু বলছেন যে তারা আত্মবিশ্বাসী এবং বলা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে যে এই যে ২১ এপ্রিল পর্যন্ত যে মনোনয়ন ফর্মটা আমাদের শেষ তারিখ, ফলে আরো যারা নারী নেত্রী আছেন তারা আসলে মনোনয়ন ফর্মের জন্য ফর্ম তুলবেন এবং সাক্ষাৎকার দেবেন, এরপরই আসলে চূড়ান্ত। ঐশী, অনেক ধন্যবাদ আপনাকে। ইসরায়েলের সাথে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হলেও পুরোপুরি আশ্বস্ত নন লেবানিজরা। তাদের বক্তব্য, চিরবৈরী প্রতিবেশীকে বিশ্বাস করতে পারছেন না। তার উপর শান্তি আলোচনায় ছিল না হিজবুল্লাহ প্রতিনিধিদের উপস্থিতি। তাই আবারও যুদ্ধের শঙ্কা তাদের। তবে শঙ্কা থাকলেও সাধারণ মানুষের উল্লাস থেমে নেই। এদিকে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল। স্থানীয় সময় রাত তখন ১২টা। ইসরায়েলের সাথে কার্যকর হয় লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি। অন্ধকার উপেক্ষা করেই সড়কে নামেন উল্লসিত লেবানিজরা। ১.৫ মাস পর বৈরুতে বন্ধ বুলেট বোমার শব্দ, অলিগলিতে শুধুই হর্ষধ্বনি। আগ্রাসন বন্ধের মুহূর্তটি উদযাপন করা হয় আতশবাজি ফুটিয়ে, শূন্যে গুলি ছুড়েও। সাময়িকভাবে স্বস্তি উদযাপন করলেও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা নিয়ে কাটেনি লেবানিজদের শঙ্কা। হিজবুল্লাহ না থাকায় চুক্তির উপর ভরসা করতে পারছেন না অনেকে। আস্থা নেই দখলদার ইসরায়েলিদের উপরও। মনে হয় না যুদ্ধবিরতি টেকসই হবে। ভুলে গেলে চলবে না, বৃহত্তর ইসরায়েলের অংশ হিসেবেই এই যুদ্ধ পরিকল্পনা। লেবাননের দক্ষিণাঞ্চল হলো তাদের গ্যালিলি, সুতরাং আবারও শুরু হবে লড়াই। ২০২৪ সালেও একই ঘটনা ঘটেছিল, কার্যকর হয়েছিল যুদ্ধবিরতি। তবে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলেই ফিরবে স্বস্তি। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত কিন্তু গুরুত্বপূর্ণ অবকাঠামোর মেরামত শুরু করেছে লেবানন কর্তৃপক্ষ। ১০ দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে প্রতিবেশী ও ইউরোপের দেশগুলো। মার্কিন প্রেসিডেন্টের প্রত্যাশা, চুক্তি মানবে হিজবুল্লাহ। দীর্ঘমেয়াদী সমাধানের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। মহাসচিব বলেছেন, ইসরায়েল লেবাননের শত্রুতা এবং সীমান্ত দুর্ভোগের অবসান ঘটায় এমন যে কোনো পদক্ষেপকে তিনি স্বাগত জানান। জাতিসংঘ তার রাজনৈতিক এবং শান্তিরক্ষা মিশনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাগুলোকে সমর্থন জানাতে প্রস্তুত। স্থায়ী যুদ্ধবিরতি বা সংঘাতের দীর্ঘমেয়াদী সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। ১.৫ মাসের ইসরায়েলি নারকীয়তায় লেবাননে প্রাণ গেছে ২,০০০-এর বেশি মানুষের, বাস্তুচ্যুত ১২ লাখের বেশি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিজ জন্মভূমির শান্তি কামনায় প্রার্থনা করছেন দেশটির ইহুদিরা। জায়নবাদী ইসরায়েল ও সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে সরব তারা। হামলায় নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতেও গভীর শোক জানান ইহুদি সম্প্রদায়ের এসব ইরানি। ইহুদিদের বিরুদ্ধে নয়, বরং জায়নবাদ মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছে তেহরান, দাবি তাদের। ইরানের একটি সিনাগগের দৃশ্য এটি। প্রার্থনায় অংশ নিতে সেখানে জড়ো হয়েছে ইহুদিরা। উদ্দেশ্য যুদ্ধ পরিস্থিতিতে নিজ জন্মভূমির শান্তি কামনা। ইসরায়েলের জায়নিস্ট সরকারের সাথে যুদ্ধে মাতৃভূমি ইরানকেই সমর্থন জানাচ্ছেন এসব ইরানি ইহুদি। আর তাদের অবস্থান স্পষ্ট করতে আয়োজন বিশেষ এ প্রার্থনার। যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর হামলায় প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করে এসব মানুষ। তার শাসনামলে ইরানের ইহুদি সম্প্রদায় বেশ নিরাপদে ছিল বলেও জানান তারা। তিনি ইরানি মুসলমানদের ধর্মীয় নেতা হলেও আমাদের কাছে ছিলেন একজন রাজনৈতিক ও জাতীয় নেতা। তার মৃত্যুতে আমাদের হৃদয় ভেঙে গেছে এবং আমরা শোকে মুহ্যমান। আমরা আশা করি যে তার নেতৃত্বে ইরানি ইহুদি সম্প্রদায় যে নিরাপত্তা পেয়েছিল তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চলমান যুদ্ধ ইরান বনাম ইহুদি নয়, বরং জায়নবাদ ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তেহরানের যুদ্ধ, এমন দাবি করেন প্রার্থনায় আসা ইহুদিরা। সম্প্রতি যৌথ বাহিনীর চালানো হামলা থেকে রেহাই পায়নি ইরানে অবস্থিত ইহুদিদের উপাসনালয়ও, আর তা থেকেই পাওয়া যায় এর প্রমাণ। তেহরানে আমাদের একটি সিনাগগে হামলা হয়েছে। এটি একটি আবাসিক এলাকায় অবস্থিত। এটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়। এটি জায়নবাদী এবং তাদের গণমাধ্যমের মিথ্যা দাবিগুলোকেও উন্মোচিত করেছে, যারা প্রায়শই নিজেদেরকে বিশ্বজুড়ে ইহুদি জনগণের রক্ষক হিসেবে উপস্থাপন করে। এটি ইরান ও ইহুদি জনগণের মধ্যকার সংঘাত নয়, এটি ইরানের বিরুদ্ধে জায়নবাদ ও মার্কিন সাম্রাজ্যবাদের মধ্যকার সংঘাত। বর্তমানে ইরানে ৮ থেকে ১০,০০০ ইহুদির বাস। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের সময় অনেকে দেশ ছেড়ে গেলেও জন্মভূমি ত্যাগ করেনি তারা। রেজবানা সাইমা, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।